হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তার স্ত্রীর সঙ্গে এসব বিষয়ে সে একমত, কিন্তু তবু সে স্বামীজিকে তো প্রত্যাখ্যান করতে পারে না। ভারতীয় সঙ্গীত, কবিতা এবং ভারতের বিভিন্ন ধর্মতত্ত্বগুলির প্রতি তার বিশেষ আগ্রহ ছিল, আর এখানে সে এখন সেই সমস্ত বিষয়ের একজন বিশেষজ্ঞ পণ্ডিতের দেখা পেয়েছে তার নিজের বাড়িতে। ভারতীয় সংস্কৃতির বিভিন্ন ধারায় তার অগাধ জ্ঞান ছিল। তাদের রান্নাঘরে প্রভুপাদ যখন রান্না করতেন তখনই কার্ল সেখানে গিয়ে উপস্থিত হতো। ভারতীয় রন্ধনবিদ্যায় আগ্রহী শিক্ষার্থী হিসাবে কার্ল স্বামীজির কাছে মৃদঙ্গ বাজানোও শিখতে চেয়েছিল। তারা দুজনে একসঙ্গে অনেকক্ষণ ধরে কথাবার্তা বলতো। ক্যারল কার্ল সে যা নয় তাই হওয়ার চেষ্টা করছিল, কিন্তু স্বামীজি সেখান থেকে চলে যান এটা সে কখনো চায়নি। আমি নিশ্চিতভাবে জানি যে স্বামীজি অত্যন্ত বিচক্ষণ ছিলেন এবং এই চাপা উত্তেজনাটা তিনি অনুভব করতে পেরেছিলেন। যত শীঘ্র সম্ভব অন্য কোথাও উঠে যাওয়ার জন্য তিনি চেষ্টা করছিলেন। ধীরে ধীরে প্রভুপাদের সঙ্গে কার্লের সম্পর্ক একটা অচল অবস্থায় এসে পৌঁছালো। একদিকে তার স্ত্রী ও অন্যদিকে স্বামীজি, এই উভয়ের মধ্যে জীবনটা ভাগাভাগি করে নেওয়া কার্লের পক্ষে সম্ভব হলো না এবং অবশেষে সে তার স্ত্রীর দিকেই বেশি ঝুঁকে পড়ল। কার্ল, আমার বাসাটা একটা মন্দিরে পরিণত হোক তা আমি ঠিক বরদাস্ত করতে পারলাম না। আমার পোষা কতকগুলি কুকুর বেড়াল ছিল, স্বামীজি সেগুলি বিদায় করে দিতে বলছিলেন। তিনি আমাকে মাংসাশী বলে সম্বোধন করতেন, আর তারপর তিনি আমাদের খাদ্য তালিকায় পাল্টে দিলেন। তিনি অবশ্য আমেরিকার সংস্কৃতিকে আঘাত করছিলেন, যে সংস্কৃতি এ সমস্ত বিষয়ে কিছুই জানত না, আর পাঁচজনের মতো আমাকেও সেই সংস্কৃতিটা গ্রহণ করার ভান করতে হয়েছিল। ব্যক্তিগতভাবে একটা বই বা রেকর্ডের মাধ্যমে ভারতবর্ষ সম্বন্ধে জানা বা নিবিষ্ট হওয়া আমার পক্ষে সহজ, কিন্তু এখানে এই যে ভগবানের জীবন্ত প্রতিনিধি, তার নির্দেশ মতো সেই সংস্কৃতির চর্চা আমার পক্ষে অত্যন্ত কঠিন। এর আগে এবং পরে কখনো আমাকে এরকম কঠিন একটা অবস্থার সম্মুখীন হতে হয়নি। তার উপস্থিতির ফলে যে নিদারুণ অসুবিধার সৃষ্টি হচ্ছিল সে সম্বন্ধে প্রভুপাদ কিছু বুঝতে পারতেন না তা নয়, তিনি কখনো কারো অসুবিধার সৃষ্টি করতে চাননি। তিনি যদি কখনো আমেরিকায় না আসতেন তাহলে তার নিজের এবং ইভার মতো ব্যক্তির এই সমস্ত অসুবিধাগুলি তিনি এড়িয়ে যেতে পারতেন। কিন্তু তিনি সুবিধা বা অসুবিধা নিয়ে উদ্বিগ্ন ছিলেন না। ইভাকে সন্তুষ্ট বা অসন্তুষ্ট করা নিয়েও তিনি মাথা ঘামাচ্ছিলেন না। তিনি চেয়েছিলেন শুধু কৃষ্ণ ভাবনামৃত শিক্ষা দিতে। প্রভুপাদের জীবনের একটি মহৎ ব্রত ছিল, কিন্তু ছাদের ওপরে কার্লের ঘরটা তাঁর সেই ব্রত উদযাপনের যথার্থ ভিত্তি বলে মনে হয়নি। প্রভুপাদের সমস্ত বন্ধুরাই সে কথা স্বীকার করেছিল। তাঁর উচিত ছিল শহরের আরও কেন্দ্রের দিকে এগিয়ে যাওয়া, বাওয়ারি এবং চিনেপাড়া থেকে অনেক দূরে। তারা তাঁর জন্য একটা নতুন জায়গা খুঁজে দেখবে বলে মনস্থির করেছিল। সমস্ত দুঃখ দুর্দশা এবং অসুবিধাকে শ্রীকৃষ্ণের কৃপারূপে গ্রহণ করে প্রভুপাদ ধৈর্য ধরে রইলেন। তিনি চেষ্টা করতে লাগলেন যাতে কারো কোনো অসুবিধা না হয়, আর সেই সঙ্গে সারা দিন সারা রাত ধরে কৃষ্ণ ভাবনামৃত সম্বন্ধে কথা বলে যেতে লাগলেন। কার্ল তাকে আশ্বাস দিয়েছিল যে
জনা ছয়েক লোক যখন বাড়ির খোঁজ করতে শুরু করেছে তখন একটা নতুন জায়গা পেতে আর বেশি দিন লাগবে না, এবং তারা সকলেই যদি কিছু কিছু করে অর্থ সাহায্য করে তাহলে তারা বাড়ি ভাড়া মেটাতেও কোনো অসুবিধা হবে না। 1 সপ্তাহ কেটে গেল, কিন্তু স্বামীজির জন্য কেউ একটা উপযুক্ত জায়গা খুঁজে পেল না। একদিন প্রভুপাদ প্রস্তাব করলেন যে তিনি কার্লের সঙ্গে মাইকেল গ্র্যান্টের বাড়ি যাবেন ও তার সাহায্য চাইবেন। মাইক: একদিন খুব সকালে কার্লের টেলিফোনের শব্দে আমার ঘুম ভেঙে গেল। কার্ল জানালো, স্বামীজি আর আমি একটু হাঁটতে বেরিয়েছিলাম, ঠিক করলাম যে তোমার সঙ্গে একটু দেখা করে যাই। আমি বললাম, এত ভোরে? উত্তরে সে বলল, হ্যাঁ, স্বামীজি তোমার সঙ্গে দেখা করতে চান। তারা খুব কাছেই কোথাও ছিলেন, ঠিক রাস্তার ওপারেই কোথাও। তাই আমি তাড়াতাড়ি আমার জামা কাপড় পরে যখন দরজায় গিয়ে পৌঁছালাম তখন তারা ইতিমধ্যেই সেখানে পৌঁছে গেছেন। আমি একেবারেই প্রস্তুত ছিলাম না। যাই হোক, তাদের ভেতরে আসতে আমন্ত্রণ জানালাম। টেলিভিশনটা গত রাত থেকেই চলছিল এবং সেখানে কতকগুলো কার্টুন ছবি দেখানো হচ্ছিল। কার্ল এবং আমার মাঝখানে স্বামীজি কৌচে বসলেন। আমার কোলে একটা পোষা বেড়াল ছিল। বেড়ালটা লাফ মেরে স্বামীজির কোলের উপরে ঝাঁপিয়ে পড়ল। তিনি একটা ঝটকা মেরে সেটাকে মেঝের উপর ছুঁড়ে ফেলে দিলেন। আমরা কথাবার্তা শুরু করলাম, কিন্তু স্বামীজি টেলিভিশনে সেই কার্টুনগুলি দেখে বলে উঠলেন, এসব সম্পূর্ণ অর্থহীন। হঠাৎ আমার খেয়াল হলো যে টেলিভিশনটা তখনও চলছে এবং সেটা সম্পূর্ণ অর্থহীন। হ্যাঁ, নিশ্চয়ই এটা অর্থহীন। কথা বলতে বলতে তাড়াতাড়ি উঠে গিয়ে আমি সেটা বন্ধ করে দিলাম। প্রভুপাদ কথা বলতে বলতে মাইককে বোঝাবার চেষ্টা করলেন তাঁর কার্ল এবং ইভার সঙ্গে থাকাটা কত অসুবিধাজনক, আর মাইক সে কথা শুনতে লাগলো। এক সময় সে স্বামীজিকে জিজ্ঞাসা করল যে তাঁর পক্ষে বাওয়ারিতে সেই ছাদের ঘরটায় ডেভিড অ্যালেনের সঙ্গে থাকাটা কি একেবারেই সম্ভব হবে না? কেবল একটা মাত্র অপ্রিয় ঘটনা ছাড়া সেই জায়গাটা তো বেশ ভালোই ছিল। প্রভুপাদ বোঝালেন যে অত্যধিক মাত্রায় এলএসডি সেবন করে ডেভিড পাগল হয়ে গেছে। সে অত্যন্ত ভয়ঙ্কর হয়ে দাঁড়িয়েছে। মাইক স্বামীজির দিকে আধা অবিশ্বাসে দৃষ্টি হেনে বলল, ডেভিড অ্যালেন ভয়ঙ্কর? প্রভুপাদ তখন একটা গল্প শোনালেন। ভারতবর্ষে একটা প্রবাদ আছে যে, গুরু গ্রহণ করো, তার সামনে বসে তার থেকে সব কিছু জানো, তারপর তাকে মেরে ফেলে তার দেহটা অন্য জায়গায় সরিয়ে রেখে তার আসনে বসে তুমি গুরু হয়ে বসো। প্রভুপাদ যখন সে কথা বললেন, মাইক তখন বুঝতে পারল যে ডেভিড সত্যি ভয়ঙ্কর। মাইক বুঝতে পারল যে স্বামীজি সাহায্যের জন্য তার কাছে আবেদন করছেন। একসঙ্গে সোফায় বসে মাইক এবং কার্ল নিঃশব্দে তাদের সম্মতি জানিয়ে মাথা নাড়তে লাগলো। স্বামীজি মাইকের দিকে তাকিয়ে রইলেন আর মাইক ভাববার চেষ্টা করতে লাগলো। এই ফাঁকে কার্ল বলে উঠল, তাহলে কিভাবে আমরা স্বামীজিকে সাহায্য করতে পারি? মাইক বলল যে সে তো একজন পিয়ানো বাদক এবং প্রতিদিন তাকে বাজানো অভ্যাস করতে হয়। তার সেই অ্যাপার্টমেন্টে 2টো পিয়ানো, 2 সেট ড্রাম, একটা ভাইব্রাফোন এবং অন্যান্য অনেক বাদ্যযন্ত্র থাকে। বিভিন্ন সঙ্গীত শিল্পীরা সব সময় তার কাছে গান বাজনা অভ্যাস করতে আসে এবং ঘন্টার পর ঘন্টা ধরে বাজনা বাজায়। তাছাড়া সেও তার এক বান্ধবীর সঙ্গে সেখানে থাকে। বাড়িতে একটা বেড়ালও আছে। কিন্তু মাইক প্রতিশ্রুতি দিল যে স্বামীজিকে একটা নতুন জায়গা খুঁজে দিতে সে নিশ্চয়ই সাহায্য করবে। প্রভুপাদ তাকে ধন্যবাদ জানিয়ে
কার্লের সঙ্গে বিদায় নেওয়ার জন্য উঠে দাঁড়ালেন। মাইক তার প্রতিশ্রুতি পালন করতে কৃতসংকল্প হয়েছিল। কাজ আদায় করতে সে ছিল খুব পটু এবং স্বামীজিকে সে আন্তরিকভাবে সাহায্য করতে চেয়েছিল। তাই পরের দিনই সে ভিলেজ ভয়েস পত্রিকার অফিসে গিয়ে ছাপা কাগজের প্রথম কপিটা নিয়ে তার শ্রেণীবদ্ধ বিজ্ঞাপনগুলি দেখতে লাগলো। অবশেষে সে একটা উপযুক্ত জায়গার সন্ধান পেয়ে বাড়িওয়ালাকে ফোন করলো। সেটা ছিল সেকেন্ড অ্যাভিনিউর একটা দোকানঘর এবং তার এজেন্ট মিস্টার গার্ডিনার। মাইকের সঙ্গে সেই বাড়িতে দেখা করতে সম্মত হলেন। কার্ল এবং স্বামীজিও মাইকের সঙ্গে সে জায়গাটা দেখতে যেতে রাজি হলেন। মিস্টার গার্ডিনার এবং মাইক সকলের আগে সেখানে পৌঁছলেন। মাইক সেই দোকানঘরটার ওপরে হাতে আঁকা সাইনবোর্ডটা লক্ষ্য করে দেখল, তাতে লেখা ম্যাচলেস গিফটস। মিস্টার গার্ডিনার বললেন যে সেটা আগে একটা স্মৃতি সংগ্রহ সুলভ উপহারের দোকান ছিল। সেটা তারই সাইনবোর্ড। স্বামীজি ভারতবর্ষের একজন আধ্যাত্মিক নেতা, একজন নামকরা লেখক এবং সংস্কৃত ভাষায় সুপণ্ডিত। এই বলে মাইক তার পরিচয় দিয়েছিল। সে কথা এজেন্টটির মনে গভীর রেখাপাত করেছিল। প্রভুপাদ এবং কাল যখন এসে পৌঁছালো এবং পরস্পরের সঙ্গে আলাপ পরিচয় করিয়ে দেওয়া হলো, তখন মিস্টার গার্ডিনার তাদের সেই ছোট দোকানঘরটি দেখালেন। প্রভুপাদ, কার্ল এবং মাইক বাড়িটি প্রয়োজনের উপযোগী করে নেবার কতখানি সম্ভাবনা আছে তা ভেবেচিন্তে দেখলেন। বাড়িটি ছিল সম্পূর্ণ খালি, সাদামাটা এবং অন্ধকারাচ্ছন্ন। সেই ঘরের ইলেকট্রিক আলো জ্বলছিল না এবং তাতে নতুন করে রং করার প্রয়োজন ছিল। তাদের সভার জন্য সে জায়গাটা উপযুক্ত ছিল, কিন্তু স্বামীজির বসবাসের উপযুক্ত ছিল না। তবে মাসিক $125 ভাড়ায় সে জায়গাটা বেশ ভালো বলেই মনে হলো। তারপর মিস্টার গার্ডিনার জানালেন যে সেই দোকান ঘরটার ঠিক পিছনেই উঠোনের ওপাশের বাড়িটার 3 তলায় একটা ছোট অ্যাপার্টমেন্ট আছে। মাসিক $71 ভাড়ায় স্বামীজি সেখানে থাকতে পারেন। তবে প্রথমেই মিস্টার গার্ডিনারকে সেটা রং করে দিতে হবে। মোট ভাড়া তাহলে দাঁড়াবে $196। আর কার্ল, মাইক এবং অন্যরা সকলে মিলে চাঁদা তুলে সেই ভাড়া দেওয়ার বন্দোবস্ত করবে। হরে কৃষ্ণ।